দর্শক মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে। দায়িত্বশীল পত্রপত্রিকা খবর আসে যে পুলিশকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে আপনার পুলিশ হত্যার বিচার করার জন্য। 5 আগস্টের আগে পরে যে পরিমাণ পুলিশ হত্যা হয়েছে বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এটা ঘটেনি। এটা কেবলমাত্র 71 সালে রাজারবাগের 25শে মার্চের সেই গণহত্যার পরে, এরপর এইভাবে পুলিশ হত্যার ঘটনা বাংলাদেশে ঘটেনি। আওয়ামী লীগ বিএনপি দুই দলই খুব উচ্ছৃঙ্খল বিরোধী দলপনা করেছে, একসময় উচ্ছৃঙ্খল বিরোধী দলের রাজনীতি করেছে, হরতাল অবরোধের মধ্যে তারা বহু রকম হত্যার রাজনীতি করেছে বলে অভিযোগ আছে। এবং সেই সময় বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও এইভাবে গণহারে ঘটনা ঘটেনি। এবং পরে যেসব প্রশ্ন উঠেছে, প্রশ্নটা আরো সিরিয়াস, যে টার্গেট করে করে পুলিশকে হত্যা করা হয়েছে, গর্ভধারিণী পুলিশকে হত্যা করা হয়েছে, নারী পুলিশকে, এবং প্রশিক্ষিত জঙ্গি গোষ্ঠী পুলিশকে হত্যা করেছে। এইসব প্রশ্নের মধ্যে যখন পুলিশ হত্যার গ্রিন সিগন্যালের কথা এসছে, চারদিকে মানুষের মধ্যে একটা আশার আলো, এবং সেই নিপীড়িত, নির্যাতিত, নিষ্পেষিত, বর্বর হত্যার শিকার পুলিশ পরিবারগুলো আশায়, এবং পুরো পুলিশ বাহিনী, নিঃসন্দেহে পুলিশ বাহিনীর সেই কান্না যারা দেখেছেন, আপনারা অনেকেই ভিডিও দেখেছেন যে পুলিশ সদস্যরা কিভাবে ডুকরে কেঁদেছেন অসহায় স্বজন হারানো পুলিশ সদস্যদের পরিবারের সামনে গিয়ে। এবং এখন পর্যন্ত কোন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা সেই 5 আগস্টের আগে পরে নিহত কোন পুলিশ পরিবারের সামনে দাঁড়ানোর হিম্মত রাখেন না, এটা নিঃসন্দেহে বলা যায়। সেই কথা যখন জানা গেল, তখনই আস্তে আস্তে খেপে উঠলো এনসিপি এবং জামাতের লোকজন। তারা সরাসরি এই ব্যাপারে রিয়াকশন জানালো, এবং রিয়াকশন জানিয়ে তারা বললো যে কিসের পুলিশ হত্যা, এটা তো সমাধান হয়ে গেছে। এই পুলিশ হত্যার মানে পৃথিবীতে কোনো রাজনৈতিক দল, সারা পৃথিবীতে কোনো রাজনৈতিক দল একটা হত্যাকাণ্ডের বিচারের বাধা হয়ে দাঁড়াতে পারে এবং হত্যাকাণ্ডের বিচার চায় না, এইটা সারা পৃথিবীতে কোথাও নজির নেই। শুধু এই স্যাম্পলেই সারা ওয়ার্ল্ডে যথেষ্ট জামাত এবং এনসিপির তাদের চেহারা তুলে ধরতে। আপনারা মনে করবেন না যে এই দেশে কিছু কিছু তাদের সমর্থক আছে, তারা মেনে নিচ্ছে, তারা টাকডুম লাফাচ্ছে। সারা পৃথিবী জানছে যে ওই দেশেরই হত্যাকাণ্ড ঘটেছে, ওই দেশের এই রাজনৈতিক দল এসব হত্যাকাণ্ডের বিচার চায় না, তারা দাঁত কেলিয়ে হাসছে। এই অবস্থার পরে স্বরাষ্ট্রমন্ত্রী পুরোই একদম পল্টি দেওয়ার অবস্থা, তিনি এমন কথা বলে বসলেন যে জুলাই যোদ্ধাদের যদি অপরাধের বিচার করতে হয়, তাহলে কি মুক্তিযুদ্ধদেরকেও রাজাকার মারার জন্য বিচারের কাঠগড়ায় দাঁড় করানো লাগবে কিনা। এরপরে আর বলার কিছুই থাকে না, সবাই চুপ করে যান। এবং সর্বশেষ গত 2 দিন আগে জাতীয় সংসদ ভবনে বিশাল ঢাকঢোল পিটিয়ে তারা মিটিং করে জানালেন যে জুলাই সেই ইউনূস গভর্নমেন্টের যেই আপনার একে একে যেই অধ্যাদেশগুলো হয়েছিল, সেই 132টা 33টা অধ্যাদেশের মধ্যে জুলাই যোদ্ধাদের ইন্ডেমনিটি, মানে তাদের দায় মুক্তি, এইটার ব্যাপারে সবাই একমত হয়েছে, সুতরাং তারা দায় মুক্তি পেয়ে যাবে। বাট কিন্তু কি শেষ হয়ে যায়? আমি তো একটা কথা বলেছি যে পুলিশ বাহিনীকে মনোবল সম্পূর্ণভাবে ফিরিয়ে আনার জন্য, তাদেরকে সরকারের আস্থায় আনার জন্য এবং সরকারকে তাদের আস্থায় নেওয়ার জন্য পুলিশ হত্যাকাণ্ডের বিচার টুডে অর টুমরো হয়তো করতেই হতে পারে। এবং বিএনপির মধ্যে যে এটার দ্বিমত নাই, এটা আমি বিশ্বাস করি না। আমি জানি, আমার বিশ্বাস যে বিএনপির মধ্যেও এই পুলিশ হত্যা নিয়ে যথেষ্ট দ্বিমত আছে। উগ্রপন্থী যারা, অথবা কেউ কেউ যদি এর মধ্যে জড়িত হয়ে থাকেন, তারা যেরকম চাবে না বিচার হোক, কিন্তু বিএনপির সুস্থ মনের এবং বিএনপি যারা ভালো চান, তারা নিঃসন্দেহে এই পুলিশ হত্যাকাণ্ডের বিচার চান। এই সমস্ত চাপ এবং এই পরিস্থিতি বিএনপিকে মোকাবেলা করতে হবে না। শেষ আমি কেন বলছি যে রহস্য কিনা, এবং পুলিশ বাহিনী তাদের ভেতরের মধ্যে এই আকাঙ্ক্ষা রয়ে গেছে কিনা যে তাদের কলিগদের হত্যার বিচার হোক। দেখেন আজকের যে আপডেট, মানে 27 মার্চ 2026 এসে যে আপডেট, সেই আপডেটে সমস্ত পত্রপত্রিকার রিপোর্ট এসছে। সেই রিপোর্টে বলা হচ্ছে পুলিশ হত্যার বিচার নিয়ে আইজিপির যে বক্তব্য, সেখানে 5 আগস্টের আগেও পরে পুলিশ সহ অনেক মানুষ মারা গেছে, এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের আইজিপি আলী হোসেন ফকির। তিনি রাজশাহীতে একটা প্রোগ্রামে তিনি বলছেন, এরপর অন্যান্য বিষয়ে এই একটা লাইনেই ঘুরে বেড়াচ্ছে। এবং একটা লাইনে অর্থ যদি আমরা খুঁজি, অর্থ কি যদি বলি যে আইন অনুযায়ী পুলিশ হত্যা, তিনি যে বলছেন যে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, এবং আইন যদি
দায় মুক্তির থাকে, তাহলে কি দায় মুক্তির আইন অনুযায়ী নাকি একটা হত্যাকাণ্ডের যে বিচার হয় সেই বিচারের আইন অনুযায়ী? আপনাদেরকে আরেকটা কথা আমি মনে করিয়ে দিই, সরকার উসিলা দিচ্ছে এবং সরকার কারণ দাঁড় করাচ্ছে যে জুলাই সনদে তারা সম্মতি হয়েছে, জুলাই সনদে পুলিশ হত্যার দায় মুক্তির ব্যাপারে ঐকমত্য হয়েছে। বাট এই জুলাই সনদটা আদালতে অলরেডি চ্যালেঞ্জ হয়ে গেছে এবং আদালতের বিচারাধীন চলে গেছে। আগামী অল্প কিছুদিনের মধ্যে কোর্ট খুললে পরে, কোর্টে ভ্যাকেশন চলছে উচ্চ আদালতে, কোর্ট খুললে পরে এটা 2-4টা শুনানির মধ্যেই জানা যাবে উচ্চ আদালত কি সিদ্ধান্ত দেয়। যদি উচ্চ আদালত এই জুলাই সনদকে অবৈধ ঘোষণা করে, তাহলে ওই জুলাই সনদের ভেতরে থাকা এবং জুলাই সনদের রেফারেন্স অনুযায়ী যে অধ্যাদেশ রাষ্ট্রপতি, সেটা যদি অবৈধ ঘোষণা হয়, তাহলে পুলিশ হত্যার বিচারে কি আর কোনো বাধা থাকবে? আমজনতারা, বাংলাদেশের আমজনতারা একটা কথা বলে, গ্রামে গঞ্জে বলে, তা হচ্ছে যে ক্ষেতের ঢেল খেতেই ভাঙে। সেই হিসেবে আমার ভাবির পোলারা তারা ক্ষেতের ঢেল খেতে ভেঙে দিয়েছে, অর্থাৎ নিজের গোপন কথা বা নিজের ক্ষতি নিজেই করে ফেলেছে, প্রকাশ করে, অর্থাৎ থলের বিড়াল বের হয়ে গেছে। বিষয়টা এরকম। আমরাও কিন্তু এই কথাটাই বলতাম যে এই যে এত রক্তপাত, হানাহানি হলো, খুন তো হয়েছে, হত্যা তো হয়েছে, যদি রক্তপাত, জীবন, আত্মত্যাগ এগুলো দেশের স্বার্থে হয়, সমাজের স্বার্থে হয়, রাষ্ট্রের স্বার্থে হয়, পৃথিবীর স্বার্থে হয়, সেগুলোর বলিদান কিন্তু পৃথিবী মনে রাখবে এবং সেটা সার্থক। কিন্তু কারো বলিদান, কারো রক্তদান, কারো জীবনদান, কারো ত্যাগ, তিতিক্ষা, আত্মত্যাগ যদি উল্টো হয়ে যায়, দেশের স্বার্থে, মানুষের স্বার্থে, মানবতার স্বার্থে না হয়ে উল্টো যদি মানবতা বিরোধী হয়, বিদেশি শক্তির পক্ষে কাজে খাটে, তাহলে তখন কিন্তু আত্মত্যাগও বিফলে যায়, দেশ বা সমাজ বা রাষ্ট্রের ক্ষতি হয়। তো আমার ভাবির পোলারা কিন্তু তাই করেছে। তারা কেউ জেনে বুঝে গিয়েছে, কেউ না বুঝে গিয়েছে। আমি বলবো না যে সবাই ডিপ স্টেটে টাকা পয়সা খেয়ে গিয়েছেন, এটা আমি অভিযোগ করতেছি না। কারণ মানুষ কখনো কখনো বিভ্রান্ত হয়, কোনো সন্দেহ নেই, ভুল করে। এই শ্রেণীটাই বেশি। আমরা কিন্তু আগেই বুঝেছিলাম, 2018 সালে যখন এই আন্দোলন শুরু হয় কোটা নামে, আমরা তখনই বলেছিলাম এটা কোটা না খোটা সময় হলে বোঝা যাবে। খোদ আওয়ামী লীগ সরকারকে আমরা বুঝাইতে পারি নাই, কিন্তু আমরা অনুমান করেছিলাম। কারণ প্রত্যেকটা মিছিল মিটিং এ যখন দেখেছি যারা শিবিরের মেসের যাত্রী, শিবিরের মেসে খাওয়া, চলাফেরা, শিবিরের বাসে চলা, শিবিরের কোচিং সেন্টারে পড়া, এই ছেলেগুলো কোথা থেকে আসে? ঢাকা শহরে আমরা আন্দোলন করি দীর্ঘদিন যাবৎ, মফস্বলে বরং কম করেছি। যত ছোট দল হোক বা বড় দল হোক, আন্দোলন করলে আমরা বুঝতে পারি যে এই লোকগুলো এই দলের, এই পক্ষের, এই মতের আসছে। এমনকি যারা ভাড়াটিয়া আসে খাটে, যারা 500, 700, 200, 400, 1000 টাকায় খ্যাপ মারতে আসে মিছিলে, আন্দোলনে, তাদেরও আমরা চিনি। কিন্তু এই যে 18 সালে যখন কোটা বিরোধী আন্দোলন হলো, এইখানে কিন্তু এত পরিচয় প্রকাশ্য ছিল না, এদের কারো রাজনৈতিক পরিচয় সামনে ছিল না স্পষ্ট। সুতরাং এটা সন্দেহজনক ছিল, আমরা বলেছি। আওয়ামী লীগ সরকার এবং আওয়ামী লীগের যারা ব্যক্তি ছিলেন, নেতা ছিলেন, তারা এটাকে মনে করেছে যেভাবে বিএনপির আন্দোলনকে তারা থামিয়ে দিয়েছে, ঠিক সেভাবেই তারা এটাও থামিয়ে দিবে। কিন্তু এটা তারা পারেনি। কেন পারেনি? কারণ প্রতিপক্ষ চিহ্নিত ছিল না। প্রতিপক্ষ যখন চিহ্নিত না থাকবে, আপনি তার সাথে পারবেন না, এটাই স্বাভাবিক। হয় সে আন্দোলন দাঁড়াবে না কোনোভাবেই, আর না হয় ওই আন্দোলন আপনার ভয়ঙ্কর ক্ষতি করবে, যেটা আমরা দেখলাম, ক্ষতি হয়ে গেল, যেটা আমরা দেখলাম। তো আমার ভাবির পোলা এই কথাটা বলার মাধ্যমে আমরা যে অনুমানগুলো করেছি, এবং যারা বিজ্ঞ, যারা প্রথমে অনুমান করেছিলেন যে ডক্টর ইউনূস আসলে কোন দেশের কোন সংস্থার এজেন্ট, তার সরকারে যারা ছিলেন তারাও কোনো না কোনো সরকার ও দেশের এজেন্ট, এমনকি এদের অধিকাংশেরই নাগরিকত্ব ছিল না। আমরা বারবার চিৎকার চেঁচামেচি করেছি, যারা এই দেশে 245টা ভোট পায়, সে আদিলুর রহমানেরা ভুইফোর সংগঠন করে 245টা ভোট পাওয়া লোক। আমি শেখ ফরিদ বাংলাদেশের যে কোনো জায়গায় ইলেকশন যে কোনো সময় করি না কেন, এখন তো মানুষজন চিনে, এখন তো অবশ্যই বেশি পাবো। কিন্তু যখন অচেনা ছিলাম তখনও যদি ইলেকশন করতাম, 245টা ভোট অন্তত পাইতাম না, অন্তত 200-250 ভোট কাস্ট করতে পারতাম। আদিলুর রহমানেরা 200-র উপরে ভোট পাওয়া, উপরে ভোট না, 300-র নিচে থাকতে হয় যাদের ভোট, তারাই দেশের ক্ষমতায় চলে যায়। যখন রেজওয়ানা বন্যা, যারা একজন উপসচিবের
সাথে দেখা করতে গিয়ে জুতার তলা ক্ষয় হইতো, তারা যখন এই দেশের মন্ত্রী পরিষদে বসে যান, যে আসিফ নজরুল যেদিন তিনি শপথ নেবেন সেই দিনও ভয়ে ছিলেন যে আসলেই কি তারা ক্ষমতায় যাচ্ছে কিনা, শেখ হাসিনা দেশেই আছে কিনা। তার মানে নিজেদের প্রতি আস্থা নাই। সেই লোকগুলো যখন ক্ষমতায় যায়, যখন যখন সিংকু বাম, ফ্রড মাজাহারের বিবি সাহেব, ফরিদ আক্তারকে দেখি ক্ষমতায় চলে যায়, তখন আমরা সন্দেহ না করে পারি না যে এই লোকগুলো কারা, কিভাবে ক্ষমতায় গেল। তখন আমাদের সন্দেহটা প্রকট হয়ে উঠেছিল, যারা হচ্ছে কোনো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, বর্তমান রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পু আমার দৃষ্টিতে আমার দেখা সবচেয়ে সৌভাগ্যের বরপুত্র যাকে বলা হয়, ঠিক ওইরকম সৌভাগ্যের বরপুত্র বাংলাদেশে এ যাবৎকালে যত লোক সৌভাগ্যবান হয়েছে ওনার মতো আমি আর কাউকে দেখিনি। তাকে নিয়ে আমি কোনো সমালোচনা করব না, তার কোনো প্রশংসার দরকার নেই। আমি শুধুমাত্র নিয়তির যে ঘটনাগুলো আপনাকে বলি। তিনি মূলত ছাত্রলীগ করতেন। তো বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর যখন মানুষ থর করে কাঁপছে, ঠিক সেই সময়ের সাথে তিনি বিদ্রোহ করে বসলেন ছাত্র অবস্থায়। তারপর জেলে গেলেন, জেল খাটলেন। আচ্ছা, কেউ যদি জেল খাটে তার তো সরকারি চাকরি হওয়ার কথা না। তারপর তাও আবার আওয়ামী লীগ করা, ছাত্রলীগ করা, কিন্তু পরবর্তীতে দেখা গেল তার বিসিএসে তিনি কোয়ালিফাইড করে ফেললেন, জজ হয়ে গেলেন। জজ হয়ে একমন জজিয়াতের যে সর্বোচ্চ পদ জেলা জজ, সেই জেলা জজ হয়ে গেলেন। আচ্ছা, সেখান থেকে তিনি রিটায়ার্ড করার সঙ্গে সঙ্গে অসাধারণ একটা চাকরি পেয়ে গেলেন দুর্নীতি দমন কমিশনে। তিনি কমিশনার রূপে, দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি, কমিশনার তদন্ত। সেই কমিশনার তদন্ত রূপে তিনি সেখানে নিয়োগ লাভ করলেন। ওই সময়টাতে যারা শাহাবুদ্দিন চুপ্পুকে চিনতেন, ওনার কাছে গেছেন, ভালো ব্যবহার পাননি, সহযোগিতা পাননি, ওনার শত্রুও বলতে পারবেন না। আপনি তার বদনাম করতে পারেন, অনেক কিছু করতে পারেন, কিন্তু বাস্তবতা হলো দুর্নীতি দমন কমিশনের যে কমিশনার তদন্ত যে পদটি, এই পদটি মূলত দুদকের চেয়ারম্যানের সে ক্ষমতাধর, সব কাজ তার কাছেই এবং তার কাছেই সবাই যায়। তো সেই ক্ষেত্রে এই যে শাহাবুদ্দিন চুপ্পু, তার অফিসটা ছিল একটা মন্ত্রী বা এমপির মতো, এরকম দরজা খোলা থাকতো, যে ইচ্ছা সে যেতে পারতো। সবার চুপ্পু ভাই, সবাই চা সিগারেট খেতে পারতো। শত্রু কে মিত্র ডাজ নট ম্যাটার, জামাত করে, বিএনপি করে, ডাজ নট ম্যাটার। চুপ্পুর দরবারে যদি কেউ যেতে পারতো দুদকের সময়, তার 7 খুন মাপ। সাথে সাথে বলে যে ভাই আমি এরকম বিপদে পড়ছি, টেলিফোন উঠে সাথে সাথে সে করতেন। একজন একটা উদাহরণ দিয়ে বললেন, একজন সিনিয়র সাংবাদিক বললো যে তারা ওই প্রায় 250 সাংবাদিক মিরপুরে একটা অ্যাসোসিয়েশন করে তারা ওখানে সরকার থেকে একটা বরাদ্দ পেয়েছিল বিএনপি জমানাতে। তো বিএনপি জমানাতে একটা বরাদ্দ পাওয়ার পরে সেই বরাদ্দ অনুযায়ী তারা সরকারি জমি সরকার নির্ধারিত মূল্য রাজকোষে জমা দিয়ে সেই সিনিয়র সাংবাদিকরা সেই প্লটগুলো নিয়েছেন। তো আওয়ামী লীগ যখন ক্ষমতা এলো, ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে সেটা বললো যে এটা দুদকে মামলা হয়ে গেল সেই সাংবাদিকদের সবার বিরুদ্ধে, সিনিয়র সাংবাদিক সবার বিরুদ্ধে, যে তারা সেই অবৈধ প্রভাব দেখিয়ে সরকারি জমি নিয়েছে এবং সরকার নির্ধারিত মূল্য পরিশোধ করেনি। তো সাংবাদিক নেতাদের একটা বিরাট গ্রুপ, তারা সবাই কিন্তু বিএনপিপন্থী, সবাই বিএনপিপন্থী। সবাই চুপ্পু সাহেবের কাছে গেলেন যে ভাই এসব কী শুরু করছেন, আপনি যে কাজ শুরু করতেছেন, আপনার লোক যে কাজ করতেছে, এতে তো সরকারের বদনাম হবে, আওয়ামী লীগের বদনাম হবে। এরকম প্রায় 250 সিনিয়র সাংবাদিকের মধ্যে তো আওয়ামী লীগেরও লোকজন আছে, প্লট নিয়েছে, বিএনপি প্লট দিয়েছে, এবং এটা নিয়ে এখন আপনারা তদন্ত করতেছেন। সে সাংবাদিক আমার কাছে বলতেছিল। তো চুপ্পু সাহেব বলেন কি? সে সঙ্গে সঙ্গে যে আইও তদন্তকারী কর্মকর্তা তাকে ডেকে আনলেন এবং বললেন যে এক্ষণ এটা নিষ্পত্তি করে দাও, এক্ষণ। তো দ্যাট ওয়াজ দ্য জব অফ মিস্টার শাহাবুদ্দিন চুপ্পু। এবং এখানে বসে থেকে বহু মানুষের সঙ্গে তার একটা ব্যক্তিগত সম্পর্ক হয়ে যায়, এবং তারই প্রেক্ষিতে এস আলমের সাথে তার সম্পর্ক হয়ে যায়। এবং তার যখন সেই দুদকের তার যে চাকরি এটি চলে গেল, বা তিনি তখন এস আলমের যে ইসলামী ব্যাংক সেখানে পরিচালক হিসেবে যোগদান করলেন। তো ইসলামের পরিচালক হিসেবে তিনি কাজকর্ম করতেছেন ইসলামী ব্যাংকে, কিন্তু ওই সময়টাতে তিনি এস আলমের কর্মচারী, এস আলমের হয়ে ইসলামী ব্যাংকে যোগদান করেছেন। এর বাইরে অন্য কোনো বদনাম নাই যে কোনো একটা লোন স্যাংশন করে কারোর কাছে টাকা নিয়েছেন, পয়সা নিয়েছেন, ইসলামী ব্যাংকে ডুবিয়েছেন, কোনো ফাইলের স্বাক্ষর আছে, এই ধরনের কোনো নজির কিন্তু নেই। এটা হলো বাস্তবতা।
এখন তিনি এস আলমের লোক হয়ে কি ওই ব্যাংকের চেয়ারম্যান ছিলেন না সম্ভবত ডিরেক্টর ছিলেন, এনিওয়ে এর মধ্যে সারা দুনিয়াকে আশ্চর্য করে দিয়ে কিভাবে যেন তিনি রাষ্ট্রপতি হয়ে গেলেন। সবাই বলে যে এস আলমের সঙ্গে, এখন এখানে একটা মানে লুডুমুডু খেলা আছে, লাড্ডু বাড্ডু খেলা আছে। আওয়ামী লীগ জামানাতে যে কিচেন ক্যাবিনেট, সেই কিচেন ক্যাবিনেটে শেখ রেহানার যেমন একটা গ্রুপ ছিল, শেখ হাসিনার একটা গ্রুপ ছিল। এখন সালমান আসলে কি, সালমান এফ রহমান একটা গ্রুপ ছিল আর তার এগেনস্টে এস আলম আর একটা গ্রুপ ছিল। তো এস আলম আসলে সালমান মানে শেখ হাসিনার লোক না শেখ রেহানার লোক আমি আসলে জানি না। আবার সালমান শেখ হাসিনার লোক না শেখ রেহানার লোক আমরা জানি না। কেউ বলে সালমান এফ রহমান আসলে শেখ রেহানার লোক, কেউ বলে এস আলম আসলে শেখ রেহানার লোক, ডাজ নট ম্যাটার। কিন্তু যখনই এস আলম সাহেবের ঘনিষ্ঠ একজন লোক বা তার কোম্পানিতে চাকরি করে জনাব শাহাবুদ্দিন চুপ্পু, তিনি রাষ্ট্রপতি হয়ে গেলেন, এখানে ধরে নেওয়া হলো যে পুরো প্রক্রিয়াটাই এখানে এস আলম এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, অথবা তকদির বা নিয়তি তাকে ডাক দিয়েছে। হোয়াট এভার মেবি, তিনি রাষ্ট্রপতি হলেন। হওয়ার পরে প্রথম 3-4 মাস বেশ সরকারের সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল, কিন্তু পরবর্তীতে তিনি নেগলেক্টেড হতে থাকলেন। আওয়ামী লীগ দ্বারা তিনি কিন্তু মারাত্মকভাবে নেগলেক্টেড হতে থাকলেন। প্রথমে শেখ হাসিনা বলেন, অন্যান্য যারা বলেন, তাকে যথেষ্ট স্নেহ করতেন, সময় করতেন, তিনিও কৃতজ্ঞ ছিলেন, কিন্তু পরবর্তীতে অনেকটা বলতে গেলে মুখ দেখা দেখি বন্ধ ছিল। এবং সেটা বুঝলাম কি করে, এই যে জুলাই আগস্ট বিপ্লব হলো, মানে রাষ্ট্রপতি আফসোস করে বলছেন যে আমাকে একবার টেলিফোন করে একটা কথাও কেউ বলেনি। তো ওই অবস্থাতে মানে তিনি কিভাবে ছিলেন, কি করছেন, এটা একটা বিরাট ব্যাপার। কিন্তু 17 মাসে ডক্টর মোহাম্মদ ইউনূসের জামানাতে তার জীবনে যা কিছু ঘটছে এটা কল্পনাই করা যায় না। অন্য মানুষ হলে হার্ট অ্যাটাক করে মারা যেত, গলায় দড়ি দিত, ইঁদুরের বিষ খেত, যে কিছু একটা ঘটনা ঘটতো। প্রত্যেকটা মুহূর্তে মানে তার জীবন শঙ্কার মধ্যে ছিল, কিন্তু তিনি সাস্টেন করেছেন। কিভাবে করেছেন? সৌভাগ্যের কারণে করেছেন, ক্ষমতার কারণে করেছেন, না যোগ্যতার কারণে করেছেন। আবার ধরুন যেদিন শেখ হাসিনার পতন হলো, তো সেই দিন থেকে অর্থাৎ আগস্ট মাসের 5 তারিখ থেকে যেদিন ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নিল 8 তারিখ পর্যন্ত, তাহলে 5, 6, 7, 8 এই 4 দিন কমান্ডার ইন চিফ রূপে, প্রধান সেনাপতি রূপে, রাষ্ট্রপতি রূপে, দণ্ড এবং মুন্ডের অধিকর্তা রূপে দেশটা চুপ্পু সাহেব চালিয়েছেন। তাকে সহযোগিতা করেছেন 3 বাহিনী প্রধান, কিন্তু দেশ তো তিনি চালিয়েছেন। ফলে আপনি চিন্তা করেন যে সৌভাগ্যগুলো একটার সাথে আরেকটা কিভাবে মিলে যায়। যাই হোক, ডক্টর মোহাম্মদ ইউনূস গেলেন, বিএনপি ক্ষমতায় আসলো। ক্ষমতায় আসার আগেই চুপ্পু সাহেব চিন্তা করলেন যে বেজ্জতি হওয়ার আর দরকার নেই, নতুন সরকার আসলে আস্তে দায়িত্ব হস্তান্তর করে তিনি চলে যাবেন। শুধুমাত্র একটু প্যাচ লাগালেন যে সরকার যদি চায় তাহলে তিনি সঙ্গে সঙ্গে পদত্যাগ করে চলে যাবেন। কিন্তু সরকার কি কারণে যেন চাইল না, সরকার চাইলো যে চুপ্পু সাহেব থেকে যান। এখন এই যে সরকারের যে 35 দিন, এই 35 দিনে জনাব শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের জীবনে যা কিছু ঘটল, এটা এই বাংলাদেশের রাষ্ট্রপতি পদে মানে যে সম্মান এবং মর্যাদা তিনি পেলেন এই 35 দিনে, একটা মানুষের আর বেশি দিন বাঁচার দরকার নেই। এখন যদি উনি মানে মরে যান, তবু ওনার আত্মীয় স্বজন কারো আফসোস থাকবে না যে মৃত্যুর আগে তিনি গার্ড অব অনার পেয়ে গেছেন। বিএনপি সরকার ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে তার দাম বেড়ে গেল। তারপর তিনি সংসদে ভাষণ দিলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে তার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক হলো। এরপরে ঈদের অনুষ্ঠান তিনি সুন্দর করলেন, ঈদের জামাতে তিনি অংশগ্রহণ করলেন, 26শে মার্চের অনুষ্ঠান সুন্দরভাবে করলেন। তারপর ন্যাশনাল প্যারেড গ্রাউন্ডে গেলেন। এরপর 26শে মার্চ উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে একসঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি সেই যাকে বলা হয় সেই শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন। এইরকম আরো অনেক কিছু। সবচেয়ে বড় ব্যাপার হলো যে অনুষ্ঠানগুলো তিনি করেছেন, প্রত্যেকটা অনুষ্ঠানে, যেমন নামাজ পড়তে গেছেন, গার্ড অব অর্ডার তিনি গ্রহণ করেছেন প্যারেড স্কোয়ারে মানে প্যারেড গ্রাউন্ডে। তারপর পবিত্র ঈদ উল ফিতরের যে অনুষ্ঠান তিনি বঙ্গভবনে আয়োজন করেছেন, সেখান থেকে রীতিমতো ডিসিপ্লিন, চাঁদের হাট মিলেছিল। এমন কোনো মানুষ নেই
সেখানে যায়নি, শুধুমাত্র প্রধানমন্ত্রী সেদিন তার প্রোগ্রাম থাকার কারণে যেতে পারেনি। কিন্তু 26শে মার্চের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তার কন্যাকে নিয়ে সেখানে গেছেন। তাদের মধ্যে যে কথাগুলো হয়েছে অনেকটা ছোট ভাই বড় ভাইয়ের সাথে যেভাবে কথা হয়, মানে রং তামাশা করেছেন, হাসি করেছেন, মানে হাসি মুখে কথা বলেছেন, একান্ত ব্যক্তিগত বিষয়গুলো শেয়ার করেছেন। তারেক রহমান সাহেব তার বাবা যখন রাষ্ট্রপতি ছিলেন তখন বঙ্গভবনে আসতেন, কি হয়েছেন সেই কথাগুলো বলেছেন, মানে ইটস এ থিং। তারপরে 26শে মার্চের অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশা, মন্ত্রী, এমপি, প্রধানমন্ত্রী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, ভিন্ন মতের মানুষ থেকে শুরু করে মুক্তিযোদ্ধার সন্তান সন্ততি, এমনকি একেবারে ছোট ছোট রাজনৈতিক দলের নেতারা, ছাত্র মানে সংগঠনের যারা নেতৃবৃন্দ রয়েছেন, দল বেঁধে পাইকারি হারে মানে বঙ্গভবনে গিয়েছেন। অবস্থা দৃষ্টি মনে হয়েছে যে বঙ্গভবন এই প্রথম, মানে আমার কাছে মনে হয় যে বঙ্গভবনের এই যে চুপ্পু সাহেবের 26শে মার্চ তারিখে বঙ্গভবন যেভাবে সেজেছিল, বঙ্গভবনে যেভাবে গান বেজেছিল, 26শে মার্চে যেভাবে মানুষ মানে হুমড়ি খেয়ে পড়েছিল বঙ্গভবনের মধ্যে আশেপাশে, এটা আমি আমার জন্মের পরে দেখিনি। এখন এটাকে কি বলবেন? এটা কি ওনার যোগ্যতায় হয়েছে নাকি সৌভাগ্য? পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিন তার যে নিয়ামত এবং বরকত এই লোকের একেবারে কপালের উপর সিল মেরে দিয়েছে। আদারওয়াইজ এটা হওয়ার কথা নয়। দ্বিতীয়ত যে প্রশ্ন, যে এই সৌভাগ্য কতদিন থাকবে? এই সৌভাগ্য মানে যাকে বলা হয় তিনি ভোগ করতে পারবেন কিনা, এগুলো দুর্ভাগ্যে পরিণত হবে নাকি এগুলো বাড়তে থাকবে? এখানে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে আল্লাহ রাব্বুল আলামিন যখন কাউকে সম্মানিত করেন, সাধারণত কবিরা কোনো গুনাহ না করলে আল্লাহ কখনো কাউকে বেজ্জতি করেন না। যে কারণে তিনি সম্মানিত হয়েছেন একই কারণে তার সম্মান অক্ষুণ্ণ থাকবে। আর এই সময়টাতে যদি তিনি অহংকারী হয়ে পড়েন, তার বিপদের দিনের কথাগুলো তিনি স্মরণ না করেন, তার বিপদের দিনে তাকে যে সমস্ত লোকজন সাহায্য করেছে, সহযোগিতা করেছে, তিনি এখন যেভাবে তাদের সবাইকে স্মরণ করছেন, এভাবে তিনি যদি তার সুসময়ের সবাইকে স্মরণ করেন, আশা করা যায় তার বাকি দিনগুলো ভালো থাকবে।